লাইসেন্স বাতিল হচ্ছে 9টি নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের, চলতি মাসেই ঘোষণা। আমানতকারীদের অর্থ ফেরতে সুনির্দিষ্ট রোডম্যাপের তাগিদ। দক্ষিণাঞ্চলে আশঙ্কাজনক হারে কমছে আবাদি জমি। অপরিকল্পিত প্রকল্প, লবণাক্ততা, নদী ভাঙনই কারণ, ব্যাহত ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন, কৃষি বিভাগের উদ্বেগ। মৌসুমের শুরুতেই জমে উঠেছে ঝালকাঠির ভাসমান আমড়ার বাজার। উৎপাদন খরচ কম হওয়ায় বাড়ছে বাগান, ভালো দাম পেয়ে খুশি বাগানীরা। সরকার হার্টের রিংয়ের দাম কমালেও মানতে নারাজ আমদানিকারকরা। হৃদরোগ হাসপাতালে ক্যাথল্যাব সংকট চরমে, এনজিওগ্রাম ও রিং স্থাপনে দীর্ঘ অপেক্ষা। এবং যুক্তরাষ্ট্রে $600 বিলিয়ন করে বিনিয়োগের ঘোষণা টেক জায়ান্ট মেটা ও অ্যাপলের। গুগলকে জরিমানা করায় চটেছেন ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুঁশিয়ারি। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। শেষে অনিয়ম, দুর্নীতি আর খেলাপির ভারে নুয়ে পড়া ব্যাংক বহির্ভূত 9টি আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল ও অবসায়ন করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। আনুষ্ঠানিক ঘোষণা আসবে চলতি মাসেই। অবসায়নের পর আমানতকারীদের অর্থের কি হবে সেই প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছেন স্বয়ং কেন্দ্রীয় ব্যাংক। সিদ্ধান্ত চূড়ান্ত করার আগেই সুনির্দিষ্ট রোডম্যাপ করার তাগিদ দিচ্ছেন খাত সংশ্লিষ্টরা। সাইফুল ইসলামের রিপোর্ট। আমাদের এখন টাকা না পেলে আমরা আত্মহত্যা করার কোনো উপায় নেই আমাদের। ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে নিজেদের শ্রমে ঘামে জমানো সঞ্চয় জমা রেখে তাদের মতোই তা তুলতে দিনের পর দিন ঘুরছেন অনেকে। এর মধ্যে আবার দুর্বল প্রতিষ্ঠান বন্ধের আলোচনা যেন বিবর্ণ করে দিচ্ছে তাদের রঙিন স্বপ্ন। দীর্ঘ 1 বছর যাবত আমি আসতেছি আবিবা ফাইন্যান্স লিমিটেডে, আমি টাকা পাচ্ছি না। সপ্তাহে 2-3 বার করে আসি, ফটোকপি দিয়ে যাই, এফডিআর এ কাগজ দিয়ে যাচ্ছি, কিন্তু কোনো শুরু হচ্ছে না। 6 মাস থেকে আমি ঘুরতেছি, এখনো পর্যন্ত আমি 1 টাকাও পাইনি। তাদের শঙ্কা সত্যি করে ব্যাংক বহির্ভূত 9টি আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার পথে হাঁটছে বাংলাদেশ ব্যাংক। কারণ ব্যাংকের মতোই এসব প্রতিষ্ঠানেও জেঁকে বসেছে অনিয়ম, দুর্নীতি, বাড়ছে খেলাপি ঋণ। বর্তমানে যা ছাড়িয়ে গেছে 27,000 কোটি টাকা, যার মধ্যে অর্ধেকের বেশি রয়েছে ওই 9 আর্থিক প্রতিষ্ঠানের ঘরে। এর মধ্যে প্রতিষ্ঠানগুলোর সবকিছু পর্যালোচনা করে ফাইন্যান্স কোম্পানি আইন 2023 অনুযায়ী বন্ধের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। চলতি মাসেই আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। তবে অর্থ বিভাগের অনুমোদন ও আমানতকারীদের ফেরত দেওয়া অর্থ কোথা থেকে আসবে তা নিশ্চিতে এখনো কাজ চলছে। 9টা প্রতিষ্ঠানকে আমরা যাচ করে দেখেছি, তারা যে উত্তর দিয়েছে এটা আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। এইগুলোর আর ব্যবসা পরিচালনা করার যোগ্যতা তারা হারিয়ে ফেলেছে। তাদের ক্ষেত্রে অবসায়নই মুখ্য পন্থা হতে পারে। আমানতকারী সংখ্যা সেই পরিমাণ না, তারপর যারা আছে তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটাই হলো বাংলাদেশ ব্যাংকের মুখ্য বিষয়। বন্ধের সিদ্ধান্ত জানানোর সঙ্গে সঙ্গেই আমানতকারীদের অর্থ ফেরতের রোডম্যাপও জানানোর পরামর্শ আর্থিক খাত বিশ্লেষকদের। ব্যাংকিং মার্কেটে যেহেতু আর নতুন লাইসেন্স দেওয়ার সুবিধা না, সেই জন্য এই সমস্ত লুটেরাদের লাইসেন্স দেওয়া হয়েছে আপনার নন ব্যাংক। এরা নন ব্যাংক থেকেও টাকা পয়সা মারছে, যেগুলো নাকি বাছার যোগ্য না, সেগুলোর জন্য আর সেগুলোকে বন্ধ করে দেওয়াই ভালো। এগুলোকে আবার বাংলাদেশ ব্যাংক দায়িত্ব নিয়ে তারা আবার টাকা পয়সা খরচ কর্ম করে। এগুলো তো আপনি দেখেন, যেখানে আপনি দেখাচ্ছেন 90%, মোর দেন 90% ঋণ খেলাপি, ওগুলোকে দাঁড়াবে নাকি? অসম্ভব ব্যাপার। ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে তুলনামূলক ভালো হিসেবে চিহ্নিত 15টির 49,643 কোটি টাকা ঋণের মধ্যে ঋণ খেলাপি রয়েছে মাত্র 3,627 কোটি টাকা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। আশঙ্কাজনক হারে আবাদি জমি কমছে বরিশাল সহ গোটা দক্ষিণাঞ্চলে। ফসল উৎপাদনে লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে কৃষি বিভাগ। গত 1 দশক ধরে ধারাবাহিকভাবেই ঘটছে এমন ঘটনা। নানা উন্নয়ন প্রকল্প, বসতি নির্মাণ, লবণাক্ততা, নদী ভাঙনে কমছে কৃষি জমি। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের অভিঘাত, ঝড়, খরা, অতিবৃষ্টি, বন্যা, জলোচ্ছ্বাস কৃষি খাতকে বহুমুখী ঝুঁকিতে ফেলছে অঞ্চলটিতে। বিস্তারিত অপূর্বপুর রিপোর্টে। বরিশাল শহর ঘেঁষা চরকাউয়া গ্রাম গত 1 যুগ ধরে প্রায় 2,500 একর জমিতে চাষাবাদ হয় না। অভিযোগ, গ্রামের খালটিতে অপরিকল্পিত কালভার্ট তাদের দুর্দশা এনেছে। পানি নিষ্কাশন হইতে আসে না,
ধান পান কিচ্ছু হয় না। এই যে ছোট্ট করে যে ফাঁকাতে করছে, এই যে জোয়ার বাটা যাইতেও পারে না, আসতেও পারে না। কালভার্ট যদি উঁচু হয় তাইলে আমরা একটু তো পানি নিষ্কাশনের জন্য একটু জায়গা পাবো। খনন তো দূরে থাক, মাত্র 2 কিলোমিটার খাল ঘুরে 18টি বাঁধ দেখা যায়। পানির প্রবাহ না থাকায় একরের পর একর জমি এখন অনাবাদি। যদি 10 কিলোমিটার খাল খনন করা যায় এবং 2টি কালভার্ট নির্মাণ করা হয়, তাহলে আমাদের 2500 একর ফসলি জমি ফসলের আওতায় ফিরে আসবে। কৃষি বিভাগের তথ্য মতে গত 5 বছরে আবাদি জমি কমেছে 24 হেক্টর। কারণ হিসেবে কৃষি জমিতেই সরকারি বেসরকারি উন্নয়ন প্রকল্প, ইটভাটা, বসতবাড়ি, লবণাক্ততা, নদী ভাঙনকে দোষারোপ করা হচ্ছে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সিডর, আইলা, আমপানের মতো ঘূর্ণিঝড়, খরা, অতিবৃষ্টি, বন্যা, জলোচ্ছ্বাস কৃষি খাতকে বহুমুখী ঝুঁকিতে ফেলেছে অঞ্চলটিতে। এ জায়গায় আগে সব জায়গায় ধান পান হইতে এই সব খালি ছিল, এখন এই ঘরবাড়ি উঠছে, ইট বেটা আছে, বালু টলু ফেলাইছে, এখন আর ফসল এই জায়গায় হয় না। ভবিষ্যতে খাদ্য চাহিদা মেটাতে উদ্বেগ প্রকাশ করে গবেষণার উপর জোর দিয়ে সমন্বিত উদ্যোগের তাগিদ কৃষি বিভাগের। পারিবারিক পুষ্টি বাগানের মাধ্যমে বসতবাড়ির আঙ্গিনা এবং পতিত জমিতে অনাবাদি পতিত জমি আবাদের আওতায় আসতেছে। গত 5 বছরে অঞ্চলটিতে জনসংখ্যা বেড়েছে 9,59,170 জন। কৃষি বিভাগের তথ্য মতে আবাদযোগ্য কৃষি কমলেও আধুনিক প্রযুক্তি ব্যবহারে 2 বা 3 ফসলিতে খাদ্য উদ্বৃত্তি বেড়েছে প্রায় 2 লাখ মেট্রিক টন। বর্তমানে 8,14,968 হেক্টর আবাদি জমি, আর অনাবাদি রয়েছে 32,000 হেক্টর জমি। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। দর্শক, শুরুতেই 9টি নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল সংক্রান্ত রিপোর্ট আমরা দেখছিলাম। এই বিষয়ে আলোচনার জন্য ভার্চুয়ালি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন অর্থনীতিবিদ ডক্টর এম আবু ইউসুফ। ডক্টর এম আবু ইউসুফ, এই সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। জি, ধন্যবাদ। আমরা একটি রিপোর্ট দেখছিলাম, সেখানে দেখলাম যে নন ব্যাংকিং 9টি প্রতিষ্ঠানকে বাতিল করার বিষয়ে নানাবিধ কথাবার্তা চলছে। তো এ বিষয়ে প্রথম প্রশ্ন সেটা হচ্ছে, অনেক গ্রাহক কিন্তু টাকা না পেয়ে ঘুরছেন এবং অনেকেই বলেছেন যে টাকা না পেলে আত্মহত্যাও করবেন, এমন ডিসিশনের কথাও তারা বলছেন। তো এই যে 9টি নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান বাতিল করার আগে তাদের বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়ার আছে বা কি করণীয় বলে আপনি মনে করেন? আসলে আমি মনে করি যে সেটা আর্থিক ব্যাংকিং প্রতিষ্ঠান হোক অথবা ব্যাংক বহির্ভূত যে আর্থিক প্রতিষ্ঠান হোক, এগুলো অবশ্যই কড়া নজরদারিতে থাকা উচিত, সরকারের একদম কঠিন রেগুলেটরির মধ্যে থাকা উচিত। তো সেখানে আমরা একটা দ্বৈততা দেখতে পাই যে সরকারি যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে সরকারের ব্যাংকিং ডিভিশনের আন্ডারে, আর রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের বাইরের গুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সুপারভিশনে হয়। তো আমি মনে করি যে এটাকে একটা স্ট্যান্ডার্ড জায়গায় নিয়ে আসা উচিত এবং পুরোটাই কেন্দ্রীয় ব্যাংকের আন্ডারে নিয়ে আসা উচিত। এটা হলো প্রথম জায়গাটা। দ্বিতীয় জায়গাটা হলো ব্যাংকের বাইরে যে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের কথা বলা হয়েছে, আমি মনে করি যে এখানে কেন্দ্রীয় ব্যাংকের থেকে যে পক্ষ থেকে যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে এটি খুবই ভালো উদ্যোগ। এই উদ্যোগটা আরো আগে নেওয়া দরকার ছিল, কারণ এই সমস্ত প্রতিষ্ঠানে যারা বিনিয়োগ করছে তারা কিন্তু অনেক বেশি পরিমাণে ভালনারেবল। যদিও আমরা অনেক সময় বলে থাকি যে বিনিয়োগকারী যারা আছে তাদেরও উচিত হচ্ছে দেখে শুনে একটা কোম্পানির তার যে আর্থিক সঙ্গতি, তার কি পরিমাণ আর্থিক সিচুয়েশন আছে এবং তার কোনো ভালনারেবিলিটি সিচুয়েশন আছে কিনা, এগুলো দেখে আমি মনে করি যে একজন বিনিয়োগকারীরও কিন্তু বিনিয়োগ করা উচিত। অন্যদিকে যখন বলা হয় সরকার অনুমোদিত একটি প্রতিষ্ঠান যখন হয়, তখন গ্রাহকরাও মনে করে যেহেতু এটা গভর্নমেন্টের লাইসেন্স প্রাপ্ত, সেটি পাবলিক হোক প্রাইভেট হোক, তখন কিন্তু বিনিয়োগকারীরা অনেক ক্ষেত্রেই সেখানে তাদের বিনিয়োগটা করে থাকে। এখন নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন নিয়ে আমরা প্রচুর লেখা দেখি, প্রচুর ক্রিটিসিজম দেখি। তারা দেখা যাচ্ছে যে ওয়ান ওয়ে ট্রাফিকিং এর মতো, তারা জনগণের কাছ থেকে টাকা নেয় আর জনগণের টাকাগুলো অনেক প্রতিষ্ঠানই তারা দিতে পারে না। এখন এর মধ্যে যে ভালো প্রতিষ্ঠান থেকে নাই যে ঠিক না, অনেক ভালো নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যেমন আইডিএলসি যদি আপনি বলেন যে নাম্বার 1, তারা কিন্তু আবার ভালো করছে। আর যে 9টি প্রতিষ্ঠানের কথা বলেছেন
নিশ্চয়ই বাংলাদেশ ব্যাংক এগুলোর তথ্য তাদের উপাত্ত যাচাই করে একটা এভিডেন্স বেসড অ্যানালিসিসের মাধ্যমে তারা একটা কনক্লুশনে এসছে এই 9টি ব্যাংকের যে ব্যাপারে তারা একটা সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এই সমস্ত সিদ্ধান্ত নেয়ার পাশাপাশি যেহেতু গ্রাহকরা এখানে বিনিয়োগ করেছে, তো গ্রাহকদের বিনিয়োগের বিষয়টাও এখানে কেন্দ্রীয় ব্যাংকের থেকে ক্লিয়ার করা উচিত যে এই প্রতিষ্ঠানগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে সেখানে এই যে গ্রাহকদের তাদের যে নিরাপত্তার যে বিষয়টি, আর্থিক যে নিরাপত্তার বিষয়টি, সেটি কিভাবে সুরাহা করা হবে। আর এই সমস্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে যেটি দেখা হয় সেটা হচ্ছে অনেক বেশি পরিমাণে নন পারফর্মিং লোন আছে। কোনো কোনো প্রতিষ্ঠানে দেখবেন 90% বেশি তাদের লোন হচ্ছে মানে এনপিএল, নন পারফর্মিং লোন হিসাবে আছে। তো সেই জায়গাটা এখানে শুধুমাত্র ব্যাংকগুলো বন্ধ করলে হবে না, এই ব্যাংকগুলোকে যারা ম্যানেজমেন্ট আছে সেই ম্যানেজমেন্টেরও আসলে এখানে তাদেরও দায় দায়িত্ব আছে। তাদেরকেও এখানে আপনার কাছে আমার একটি প্রশ্ন আছে এই বিষয়ক। এতদিন ধরে কিন্তু এই নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলো কিন্তু ব্যবসা চালিয়েছে, কিন্তু কোনো ধরনের দেখা যাচ্ছে যে ব্যবস্থা নেওয়া হয়নি, নজরদারির অভাব স্পষ্ট দেখা যাচ্ছে। তো তাদের আসলে টনক কেন নড়েনি, আর এতদিন পরে কেন বন্ধ করতে হচ্ছে, আগেই কেন তারা সতর্কবার্তা দেয়নি, আপনার কি মনে হয়? না, আমি তো শুরু থেকেই বললাম এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। একটা প্রতিষ্ঠান যখন সরকার অনুমোদন দেয় সেই ডে ওয়ান থেকেই কিন্তু সরকারের নিয়ন্ত্রণকারী সংস্থাগুলো এটাকে তাদের যে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা উচিত। এখানে রিপোর্টিং থেকে আরম্ভ করে কোম্পানিতে ঘাটতি আছে, কিন্তু এখন শুধু প্রতিষ্ঠানগুলো বন্ধ করলেই হবে না, এই প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত তারা বা কিভাবে এই প্রতিষ্ঠানগুলো এত বেশি পরিমাণে ক্লাসিফাইড হলো, এটার কার কার এখানে দায়িত্ব আছে, এবং সেগুলোকেও আমি মনে করি যে আইনের আওতায় নিয়ে আসা উচিত। এই ধরনের বিষয়গুলো সুরাহার করার জন্য আমি মনে করি একটা স্পেশাল ট্রাইব্যুনাল করা উচিত। আমরা অনেকদিন থেকেই বলে আসছি, সেটা ব্যাংকিং খাত অথবা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোর, এগুলোর আমাদের তথা মানে এখন যে আমাদের যে অর্থঋণ আদালত আছে এর বাইরে গিয়ে একটা স্পেশাল ট্রাইব্যুনাল করা উচিত। কারণ আমরা দেখছি যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর সবচেয়ে ভালো যেই জায়গাটায় রিফর্ম হয়েছে সেটা হচ্ছে আর্থিক খাতে। তো প্রথম কিছু কিছু ব্যাংকের আপনারা দেখেছেন পরিচালনা পর্ষদ থেকে আরম্ভ করে ব্যাংকের জায়গাগুলো তাদেরকে তাদের যে অর্থনৈতিক পুনরুদ্ধারের বা সংস্কারের জায়গাটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এখন যে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটগুলোকে যে তাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যা নিরসনে, সংকট নিরসনে যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে সেই উদ্যোগটা ইতিবাচক। পাশাপাশি যারা বিনিয়োগ করেছে তাদের সাথেও আসলে কনসালটেশন হওয়া উচিত। জি, বাংলাদেশ ব্যাংক দেখা যাচ্ছে যে কিছুদিন আগে 35,000 কোটি টাকা দিয়ে 5টি ব্যাংক কিন্তু মার্জ করার একটি ঘোষণা দিয়েছে। আবার এইসব প্রতিষ্ঠানকেও কি দেখা যাচ্ছে যে তারা বাতিল বা একীভূত করার সিদ্ধান্ত নিচ্ছে। তো একীভূত করার সিদ্ধান্ত যদি নেয় সেখানে এত ব্যয় করে এত টাকা কোথায় থেকে আসবে, আর অন্যান্য প্রতিষ্ঠানগুলো এতে একটা প্রশ্রয় পেয়ে যেতে পারে কিনা, আপনার কি মনে হয়? যখন কেন্দ্রীয় ব্যাংক কোনো সিদ্ধান্ত নেয় তখন তো একটা বৃহত্তর স্বার্থে, বিশেষ করে যারা গ্রাহক আছেন তাদের বিষয়টা বেশি পরিমাণে মাথায় নেওয়া হয়। আর একটি প্রতিষ্ঠান বন্ধ করার আগে চেষ্টা করা হয় যে তাকে যদি কিছু একটা লেভেলে এনে সে যদি আবার বিজনেস করার মতো পরিস্থিতি হয় তখন সে মুনাফা করতে পারবে। অর্থাৎ তাকে একটা লেভেলে নিয়ে আসা, যে একটা এনহ্যান্সমেন্ট, তার একটা ইনকাম এনহ্যান্সমেন্টের জায়গায় নিয়ে আসা, আনলে সে আবার যাতে ব্যবসা করে সেই টাকাটা যাতে ফেরত করতে দিতে পারে। বাংলাদেশ ব্যাংক কিন্তু টাকা কিন্তু এমনি দেয় না। সে বাংলাদেশ ব্যাংক এই ধরনের যখন সাপোর্ট দেয় তখন কিন্তু একটা কনসেশনাল ইন্টারেস্ট রেটের ভিত্তিতে, সেটা মার্কেট ইন্টারেস্ট রেট আছে। জি, আপনার কাছে একটি সর্বশেষ প্রশ্ন, সেটি গ্রাহকদের জন্য দেখা যাচ্ছে যে গ্রাহকদের জন্য আসলে কি ধরনের সিদ্ধান্ত নেওয়া যেতে পারে যাতে তাদের মনে আস্থা ফিরে, এটা একান্তই আপনার মতামত চাচ্ছি যে কিভাবে বাংলাদেশ ব্যাংক সেই সিদ্ধান্ত নিতে পারে। আস্থার জায়গা অন্তত দেওয়া উচিত যে ব্যাংকগুলোতে এই বা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট এই সমস্যাগুলো আছে, আমরা সেটাকে দূরীকরণের চেষ্টা করছি। তো গ্রাহকদেরকে অন্তত ক্লিয়ার করা উচিত তারা তাদের যে অর্থ তারা বিনিয়োগ করেছে সেই টাকাটা তারা কিভাবে ফেরত পেতে পারে, তার একটা রোড ম্যাপ কিন্তু সেই জায়গাতে থাকা উচিত।
যেটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তো সেটা যদি করতে পারে, এই রোড ম্যাপটা দেয়া এবং সেটার যাতে বাস্তবায়নটা সঠিকভাবে হয়, তখন কিন্তু গ্রাহকরা একটা আস্থা পেতে পারে। আমি আবারও বলছি, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের সংখ্যা কিন্তু অনেক বেশি। এখানে 9টি প্রতিষ্ঠানের কথা এসছে। আমি মনে করি সব প্রতিষ্ঠানগুলোকে নজরদারির মধ্যে আনা এবং প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট যে সমস্ত যারা ম্যানেজমেন্টের সাথে আছে তাদেরকেও কিন্তু আইনের স্পেশাল ট্রাইব্যুনাল করে, যেখানে অসঙ্গতি আছে, যেখানে নন কমপ্লায়েন্ট আছে, তাদেরকেও কিন্তু এই আইনের আওতার মধ্যে জি, সেই প্রত্যাশা কিন্তু আমাদেরও, এবং সর্বোপরি গ্রাহকরা যাতে লাভবান হয় এবং তাদের টাকা ফিরে পায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। জি, ধন্যবাদ। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম 9টি নন ব্যাংকিং প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল নিয়ে, আর এজন্য আমাদের সঙ্গে যুক্ত ছিলেন অর্থনীতিবিদ ডক্টর এম আবু ইউসুফ। এবার বন্দর বাণিজ্যের খবর। বাণিজ্য নিষেধাজ্ঞায় বেনাপোল বন্দর দিয়ে কমেছে পণ্য আমদানি, প্রভাব পড়েছে রাজস্ব আয়ে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেনাপোল স্থলবন্দরে আছেন রিপোর্টার আজিজুল হক, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। আজিজুল, বেনাপোল স্থলবন্দর থেকে ভারতের কলকাতা শহরের দূরত্ব মাত্র 84 কিলোমিটার। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় ভারত এবং বাংলাদেশ দু দেশের ব্যবসায়ীদের কিন্তু এই বেনাপোল বন্দরে ব্যবহারে আগ্রহ বেশি। প্রতি বছরে বেনাপোল বন্দর দিয়ে গড়ে 22 থেকে 24 লাখ মেট্রিক টন পণ্য আমদানি হয়ে থাকে এবং এই আমদানি বাণিজ্য থেকে সরকারের প্রায় 8,000 কোটি টাকা রাজস্ব হয়, যা দেশের অর্থনীতিকে সচল রাখতে বড়। তবে আমরা দেখতে পেয়েছি গত বছরে টাকার কারণে বর্তমানে বেনাপোল বন্দর দিয়ে পাটজাত পণ্য, তৈরি পোশাক, গার্মেন্টস সব বিভিন্ন গুরুত্বপূর্ণ পণ্য ভারতে রপ্তানি বন্ধ আছে। এরপর বাংলাদেশ সরকারের অর্থাৎ জাতীয় রাজস্ব বোর্ড ইন্ডিয়া দেশীয় শিল্প রক্ষার কারণ দেখিয়ে আমরা দেখতে পেয়েছি ভারত থেকে সুতা আমদানি বন্ধ করে দিয়েছে। এছাড়া ডুপ্লেক্স বোর্ড, মিসলিন, সিগারেট পেপার, আলু, গুঁড়া দুধ সহ বিভিন্ন ধরনের পণ্য যে আমদানির উপরে নিষেধাজ্ঞা দিয়েছে। বর্তমানে নিষেধাজ্ঞার কারণে বিশেষ করে আমদানি বাণিজ্যে কিন্তু মারাত্মক বিরূপ প্রভাব পড়েছে। স্বাভাবিক সময় অর্থাৎ 5ই আগস্টের আগে প্রতিদিন এই বেনাপোল বন্দর দিয়ে 500 থেকে 600 ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি হলেও বর্তমানে অর্থাৎ গতকাল সর্বশেষ এই বেনাপোল বন্দর দিয়ে আমদানি পণ্যের পরিমাণ ছিল মাত্র 220 ট্রাক, আর রপ্তানি পণ্যের পরিমাণ ছিল হচ্ছে 57 ট্রাক। আমদানিকারকরা আমাদের বলছেন আমদানি এবং রপ্তানি বাণিজ্য স্বাভাবিক করতে ভারত এবং বাংলাদেশ সরকার আন্তরিক হবেন, যাতে এই আমদানি এবং রপ্তানি বাণিজ্য আবার পুনরায় গতিশীল হয়। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে আমদানি এবং রপ্তানি বাণিজ্য সর্বশেষ। বেনাপোল স্থলবন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী আজিজুল হক। দেখছেন এই সময়ের বাণিজ্য, সঙ্গে থাকুন। পুঁজিবাজারের খবর। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সকাল থেকে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে ঢাকার পুঁজিবাজারে। এই মুহূর্তে সবশেষ খবর জানাতে নিয়ে যাচ্ছি ডিএসই ওয়েবসাইটে। গতকালকে আমরা দেখেছিলাম যে এই বছরের সর্বোচ্চ বেশি লেনদেন হয়েছে, 1442 কোটি টাকার লেনদেন হয়েছিল এবং প্রধান সূচক প্রায় 22 পয়েন্ট বেড়ে অবস্থান করছিল 5636 পয়েন্টে। আজকে দেখতে পাচ্ছি প্রধান সূচক কিন্তু 23 পয়েন্ট বেড়েছে এবং এখন অবস্থান করছে 5659 পয়েন্টে, এবং সরিয়া সূচক ডিএসই এক্স সেটিও কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে, এবং বাছাইকৃত সূচক ডিএস30 সেটাও কিন্তু এখন ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে। আর এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে লেনদেন হচ্ছে 562 কোটি টাকার বেশি। যে কোম্পানিগুলো এখন পর্যন্ত লেনদেন করেছে তার মধ্যে 198টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, 132টি কোম্পানির শেয়ারের দাম কমেছে এবং 58টি কোম্পানির শেয়ারের দাম এখন পর্যন্ত অপরিবর্তিত অবস্থায় রয়েছে। এখন যে কোম্পানিগুলো লেনদেন করছে তার মধ্যে শীর্ষ 20 যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তার মধ্যে কার অবস্থান কোথায় এটি কিন্তু এখন আমরা জেনে নেব। প্রথমেই কিন্তু অবস্থান করছে রবি, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 30 টাকা 90 পয়সায়। গত কার্যদিবসে এর একটি শেয়ারের সর্বশেষ দাম ছিল 29 টাকা 90 পয়সা, অর্থাৎ আজকে কিন্তু 1 টাকা শেয়ারের দাম বেড়েছে এবং এখন পর্যন্ত পুঁজিবাজারে এটি লেনদেন করেছে মোট 27 কোটি 80 লক্ষ টাকার ওপরে। দ্বিতীয় অবস্থানে রয়েছে কিন্তু ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 73 টাকা 10 পয়সায়। গত কার্যদিবসে কিন্তু এর একটি শেয়ারের সর্বশেষ দাম ছিল 81 টাকা 20 পয়সায়, অর্থাৎ গতকালের থেকে কিন্তু 8 টাকার মতো শেয়ারের দাম কিন্তু পড়েছে। তারপরেও এটি এখনো দ্বিতীয়
দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে। তারপরে তৃতীয় অবস্থানে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 151 টাকা 50 পয়সায়। গত কার্য দিবসের থেকে কিন্তু প্রায় 3 টাকার বেশি বেড়েছে। তারপরে রয়েছে MJLBD, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 100 টাকা 50 পয়সায়। তারপরে রয়েছে ওএমএক্স, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 27 টাকা 50 পয়সায়। তো ঢাকা পুঁজিবাজারে কিন্তু লেনদেন বরাবরের মতোই কিন্তু বাড়ছে। তো কিছুটা কিন্তু ইতিবাচক ধারা হচ্ছে এবং চাঙ্গা হচ্ছে ঢাকার পুঁজিবাজারে। তো ঢাকা স্টক এক্সচেঞ্জের রশিদপুর 3 কূপে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। কূপটি থেকে দৈনিক 80 লাখ ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার ইকরামুল কবির। ইকরামুল, আমি এই মুহূর্তে আছি হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর 3 নম্বর গ্যাস কূপে, এবং এই কূপ থেকে নতুনভাবে আবার গ্যাস উত্তোলন করা হচ্ছে। এবং গত শুক্রবার এই গ্যাস কূপ যখন পুনঃখনন বা ওভারহোলিং শুরু হলো, ওভারওয়ার্কিং পরে দেখা গেল যে পুনঃখননে এই গ্যাস কূপ থেকে 8 মিলিয়ন বা 80 লাখ ঘনফুট গ্যাস পাওয়া যাচ্ছে। এবং এটি হচ্ছে গিয়ে গ্যাস সেক্টরে একটি নতুন দ্বার উন্মোচিত হলো সিলেট গ্যাস ফিল্ড কোম্পানির এই কূপটি। এবং এই কূপটি খননের কাজে নিয়োজিত রয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাপেক্স, এবং বাপেক্সের বেশ কয়েকটি সিলেটের বেশ কয়েকটি গ্যাস কূপ ইতিমধ্যে খনন করেছে। এবং সিলেটের এই বাংলাদেশ যেই গ্যাসের সম্ভাবনা রয়েছে, এই গ্যাসের সম্ভাবনার সিলেট গ্যাস ফিল্ড কোম্পানির 11টি নতুনভাবে কূপ খনন করে 2026 সালের মধ্যে 16 কোটি 40 লাখ ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে দেওয়ার একটি টার্গেট দেওয়া হয়েছে 2026 সালের মধ্যে। তারই ধারাবাহিকতায় এই কূপটি পুনঃখনন করা হলো। এই কূপটি 1994 সালে আবিষ্কার করা হয়। আবিষ্কার করার পরে এই বছরই প্রথম দিকে এই কূপটিতে পানি চলে আসে, এবং পানি চলে আসার কারণে এই কূপটি বন্ধ করে দেওয়া হয়। এবং বন্ধ করে দেওয়ার পরে 12ই জুলাই এই কূপটি পুনরায় খনন করা কাজে নিয়োজিত হয় বাপেক্স। এবং খুব কম সময় 2 মাসের মধ্যে গত শুক্রবার এই কূপ থেকে 80 লাখ ঘনফুট গ্যাসের সন্ধান পাওয়া গেছে। এইখানে যারা আছে প্রকৌশলী, আমাকে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল জলিল প্রামাণিক যেটি জানিয়েছেন যে একটি সম্ভাবনাময় গ্যাস কূপ, এখান থেকে আপাতত 80 লাখ ঘনফুট গ্যাসের সম্ভাবনা দেখা যাচ্ছে, কিন্তু এর থেকে বাড়তেও পারে। সব কিছু মিলে আগামী 14 তারিখ কোম্পানির পক্ষ থেকে একটি ব্রিফিং করা হবে এবং 14 তারিখ জানানো হবে। তবে খুব শীঘ্রই এই গ্যাস কূপ থেকে গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করা হবে। এর কারণ হচ্ছে কি, এই গ্যাস কূপ থেকে জাতীয় সঞ্চালন লাইনে গ্যাস ইতিমধ্যেই একটি লাইন করা আছে জাতীয় সঞ্চালন লাইন। সুতরাং এই যে গ্যাস পাওয়া গেল, এই গ্যাসটি খুব দ্রুত সময়ের মধ্যে জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করা সম্ভব হবে, এমনটি জানিয়েছেন এই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। সবকিছু মিলে একটি গ্যাস সেক্টরে একটি নতুন দ্বার উন্মোচিত হলো এই রশিদপুর 3 নম্বর গ্যাস প্রাপ্তির মধ্য দিয়ে। মোটামুটি এই ছিল সিলেট রশিদপুরের যে 3 নম্বর গ্যাস কূপ থেকে যে গ্যাস পাওয়া গেল তার সবশেষ খবর। মৌসুমের শুরুতেই জমে উঠেছে ঝালকাঠির ভাসমান আমড়ার বাজার। পাশাপাশি স্থলবাজারেও চলছে জমজমাট বেচাকেনা। ভালো দাম পেয়ে খুশি বাগানীরা। কৃষি বিভাগ বলছে উৎপাদন খরচ কম হওয়ায় জেলায় দিন দিন বাড়ছে আমড়ার বাগান। পলাশের পাঠানো তথ্য ও শামীম হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। ভাদ্র মাসের শুরুতেই বাড়তে থাকে আমড়ার বেচাকেনা, চলে টানা 2 মাস। আর এই সময়টা জলে কিংবা স্থলে ঝালকাঠি জেলা জুড়েই গ্রামে গ্রামে বসে আমড়ার বাজার। তবে সদর উপজেলার ভীমরুলি, ১০০ কাঠি, ডুমুরিয়া, আতাসহ আশেপাশের 10 গ্রামের আমড়ার ভাসমান বাজার বিশেষ উল্লেখযোগ্য। এখান থেকে নৌ কিংবা সড়ক পথে সারা দেশে বেশিরভাগ আমড়া সরবরাহ হয়। বর্তমানে 1200 থেকে 1600 টাকা মন দরে আমড়া কিনে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। আমড়ার ভালো দাম পাওয়ায় খুশি বাগানেরা। 5 মাসের যে এবং জলে এবং কুলে সমানভাবে বেচা কিনা চলে। এই আমরা ক্রয় করে ঢাকায় বিভিন্ন স্থানে আমাদের এই বরিশালের আমড়াটা সাপ্লাই হচ্ছে। গতকালকে একটু কম ছিল, আজকে মোটামুটি মেলা বেশি। টোটাল মৌসুমে 1.5 কোটি বা 2 কোটি টাকার মতো বেচা কিনা হয়। রোগবালাই নিয়ন্ত্রণ সহ বাগানীদের নানা পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানায় স্থানীয় কৃষি বিভাগ। এটার আবাদ কেমনে আরো বৃদ্ধি করা যায় সে বিষয়ে আমরা নিয়মিতভাবে আমরা কৃষকদেরকে, আমরা চাষিদেরকে
কারিগরি পরামর্শ দিয়ে যাচ্ছি এবং উপসহকারী কৃষি কর্মকর্তারা প্রায় তাদের বাগান ভিজিট করছেন এবং যে সমস্ত সমস্যা তারা লক্ষ্য করছেন সেগুলোর বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছে। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় এবছর 602 হেক্টর জমির বাগানে আমড়ার ফলন হয়েছে। সময় সংবাদ, ঝালকাঠি। দেখছেন এই সময়ের বাণিজ্য। জলবায়ু পরিবর্তন নিয়ে কাজের চেয়ে কথাবার্তা বেশি হয়, এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে আগারগাঁওয়ে PKSF মিলনায়তনে জলবায়ু বিষয়ক এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। অর্থ উপদেষ্টা বলেন, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশে $30 বিলিয়ন দরকার, অথচ আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF থেকে $1 থেকে $2 বিলিয়ন আনতেই যান বের হয়ে যায় বলে মন্তব্য করেন তিনি। আগামীতে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় IMF এর কাছে $5 বিলিয়ন চাওয়া হবে বলে জানান অর্থ উপদেষ্টা। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে বাংলাদেশ যতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা পরিপূর্ণভাবে গণমাধ্যমে উঠে আসছে না, ফলে দেশে উন্নত দেশগুলোর কাছ থেকে পর্যাপ্ত অর্থ সহায়তা পাচ্ছে না। জলবায়ু পরিবর্তনের কারণে দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি। আমাদের এমন কোনো কিছু নাই যে ক্লাইমেট চেঞ্জ আমাকে অ্যাফেক্ট করছে না, কিন্তু এই গল্পগুলো তো আমরা বাইরে বলছি না। এই গল্পগুলো আমাদের মধ্যে থাকছে, এই গল্প নিয়ে খুব ইন্টেন্সিভ রিসার্চও হচ্ছে না, এবং ফলে আমরা যে এই ফান্ডিংটা পাওয়ার কথা সেই ফান্ডিংয়ের জন্য আমরা বড় রকমের কেস বিল্ড আপ করতে পারছি না। ইন্টারন্যাশনাল আমি যতটুকু আমরা মনে করি যে সাহায্য সহায়তা দল সেটা আসছে না। একটা বোধহয় হিসাব করা হচ্ছে বোধহয় $30 বিলিয়ন বোধহয় দরকার না, 29 বিলিয়ন বোধহয় দরকার বাংলাদেশের জন্য। $30 বিলিয়ন আমাদের 1-1.5 বিলিয়ন IMF থেকে আনতে আমাদের যান বেরিয়ে যায়। চলতি মাস থেকে করোনারি স্টেন্ট বা হার্টের রিংয়ের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার, তবে তা মানতে নারাজ আমদানিকারক প্রতিষ্ঠানগুলো। এদিকে দেশের বিশেষায়িত হৃদরোগ হাসপাতালগুলোতে দীর্ঘদিন ধরে ক্যাথ ল্যাব সংকট চরমে, তাই এনজিওগ্রাম কিংবা হার্টের রিং স্থাপনের মতো সেবার জন্যও রোগীদের করতে হচ্ছে দীর্ঘ অপেক্ষা। শাহিনুর শাহিনের ক্যামেরায় বিস্তারিত রৌনক নিয়ন্তার রিপোর্টে। বাজেটটা আমাদের আওতার বাইরে। কতক্ষণ লাগবে বা আজকে হবে কিনা সেটাও আন্দাজে বলতে পারতেছি না। বলছে মাস 6 মাসের মতো সময় লাগবে ডেট পেতে। চিকিৎসা করছি আমরা, তাকে বাদ দিয়ে আবার আরেকজনকে চিকিৎসা করতে যাব, তাহলে তার ক্ষতি হতে পারে। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল 7টি ক্যাথল্যাবের মধ্যে 4টি অচল, মাত্র 3টি নিয়ে এনজিওগ্রাম, স্টেন্টিং সহ গুরুত্বপূর্ণ সেবা দেয়াই চ্যালেঞ্জের। ক্যাথল্যাব সেবার জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে কখনো 15 দিন থেকে 1 মাস পর্যন্ত। অনেক ইমার্জেন্সি রোগী যারা একটু ভিআইপি হয় তাদের আগে করে দেওয়া। বহির্বিভাগে বেশিরভাগ রোগী হাসপাতালের বাইরে ডায়াগনস্টিক সেন্টার থেকে পরীক্ষা করিয়ে আনছেন, এমনকি ভর্তি রোগীদেরও বাইরে থেকে করাতে হচ্ছে এনজিওগ্রাম, যেখানে খরচ সরকারি হাসপাতালের তুলনায় দ্বিগুণেরও বেশি। 4টা ধরা পড়ছে, তখন বলতেছে যে রিং বসাতে হবে আর নাহলে আপনার সার্জারি করতে হবে। বলছে মাস 6 মাসের মতো সময় লাগবে ডেট পেতে। এই সংকটের কারণে অনেক সময় একটি এনজিওপ্লাস্টি চলমান অবস্থায় সাময়িক বন্ধ রেখে সেবা দিতে হচ্ছে অন্য রোগীকে, যা ঝুঁকিপূর্ণ রোগীর স্বাস্থ্যের জন্য। রোগী বের করে বলতেছে আর ইমার্জেন্সি একটা রোগী আসছে, ওই রোগী করতেছে করে তারপর আবার বসা দিব। মানে আমার বলতেছে কোনো সমস্যা হবে না। চিকিৎসা করছি আমরা, তাকে বাদ দিয়ে আবার আরেকজনকে চিকিৎসা করতে যাব বা আরেকটা, তাহলে তার ক্ষতি হতে পারে। তো বাইপাস সার্জারি প্রয়োজন হলে করতে হবে, সেটা 30 বছর বয়সেও আমরা বাইপাস সার্জারি করতে পারি। চলতি মাসে হৃদরোগ চিকিৎসায় ব্যবহৃত 3 কোম্পানির তৈরি 10 ধরনের করোনারি স্টেন্ট বা হার্টের রিং এর দাম কমানোর সিদ্ধান্ত নেয় সরকার, আর সেই সিদ্ধান্ত অনুযায়ী স্টেন্টের দাম কমছে 3,000 টাকা থেকে 88,000 টাকা পর্যন্ত। কিন্তু দাম কমলেও রোগীরা সুবিধা কতটা পাবে তা নিয়ে শঙ্কা রয়েছে। ডাক্তার হাসপাতাল কমিশন সিন্ডিকেট নিয়ে যেমন অভিযোগ রয়েছে, তেমনি আবার স্টেন্ট সরবরাহকারী ডাক্তার ও হাসপাতালকে কমিশন দিয়ে বাধ্য করে নির্দিষ্ট ব্র্যান্ড ব্যবহারেও। ভালোটা দিয়ে খারাপটার দাম নিতেছে বা খারাপটা দিয়ে ভালো, সেটা তো আমরা বলতে পারবো না, ভেরিফাই করতে পারবো না। ওষুধ যে কোম্পানি ওরা বলতেছে, কিন্তু আমরা তো আসলে দোনোটার দাম দেখার পরে পার্থক্যটা বোঝা যেত এই বিষয়টা, আর তো এটা তো আমরা তো আসলে দেখতে পাচ্ছি না। স্টেন্টের দাম নির্ধারণে অসমতা ও মানের অভিযোগের বিষয়ে পরিচয় প্রকাশে অনিচ্ছুক ঔষধ প্রশাসন অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, নির্দিষ্ট নীতিমালা না থাকায় মান যাচাই করে আমদানি করা সম্ভব হচ্ছে না। সুনির্দিষ্ট পলিসি আছে, যে পলিসিতে আমরা এই প্রাইসগুলো ফিক্স করবো অথবা কোয়ালিটি জাজ করবো। এর জন্য আমার একজন স্কিল লোক তৈরি করা দরকার, বিজিতে কিন্তু সেই লোক এখনো তৈরি হয়নি।
তবে রিং কোম্পানিগুলো মানতে নারাজ সরকারের বেঁধে দেয়া নতুন দাম। ওরা আমাদের উপর চাপাই দিয়েছে যে তোমাদের এই রেট করা হয়েছে, তাদের সাথে মিটিং হচ্ছে, যদি নেগোসিয়েশন হয় তাহলে ওই ফ্যাসিলিটি পাবে। ঔষধ প্রশাসন অধিদপ্তর বলছে এই খাতে শৃঙ্খলা ফেরাতে গত বছর থেকে দাম নির্ধারণের সিদ্ধান্ত নেয় সরকার। স্টেন্টের সরবরাহ স্বাভাবিক রাখতে সহযোগিতা চাওয়া হয়েছে আমদানিকারকদের কাছেও। নির্ধারিত যে প্রাইস, এই প্রাইসের উচ্চ মূল্য কেউ নিতে পারবে না, কখনই না। আমরা যদি সেটা প্রমাণ সহ পাই নির্দিষ্ট তারিখের পরে, তাহলে কিন্তু আমরা সেখানে ঝাঁপিয়ে পড়ব। অক্টোবরে নতুন দাম কার্যকরের পর সঠিক তদারকির প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ও সর্বাধুনিক ওয়াটার প্রোডাকশন প্ল্যান্ট উদ্বোধন করল আকিজ ভেঞ্চার। রোববার ধামরায়ে উদ্বোধন হয় আকিজ ভেঞ্চার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের এই মেগা প্রকল্পটি। এই অত্যাধুনিক প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার প্রোডাকশন প্ল্যান্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম শেখ আকিজ উদ্দিনের সহধর্মিণী মনোয়ারা বেগম। উদ্বোধনী অনুষ্ঠানে দেশ বিদেশের বিশিষ্ট অতিথি, সম্মানিত অংশীজন এবং গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য জব ফেয়ার আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। ব্র্যাক ব্যাংকের ফ্ল্যাগশিপ CSR উদ্যোগ অপরাজেয় আমির অংশ হিসেবে ও বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিসএবিলিটি নেটওয়ার্ক BDDN এর সহযোগিতায় এ আয়োজন করা হয়। ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত মেলায় 600-এরও বেশি নিবন্ধিত প্রতিনিধি চাকরি প্রার্থী এবং 22টি প্রতিষ্ঠান অংশ নেয়। 46 প্রতিবন্ধী ব্যক্তির কর্মসংস্থান তৈরি হয় মেলা থেকে। অনুষ্ঠানে অতিথিদের হাত থেকে নিজ নিজ নিয়োগপত্র গ্রহণ করেন চাকরিপ্রাপ্ত অতীতের সব রেকর্ড ভেঙে দেশের বাজারে নতুন উচ্চতায় উঠেছে স্বর্ণের দাম। প্রতি ভরিতে সর্বোচ্চ দাম বেড়েছে ২,৭১৮ টাকা। সবচেয়ে ভালো মানের প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণের দাম এখন 1,81,550 টাকা। এদিকে বিশ্ববাজারেও স্বর্ণের দাম রেকর্ড উচ্চতার কাছাকাছি। ব্যবধানে স্বর্ণের দামে নতুন রেকর্ড হয়েছে। এ দফায় প্রতি ভরিতে সর্বোচ্চ দাম বেড়েছে ২,৭১৮ টাকা। রোববার বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার থেকে দেশের বাজারে হলমার্ক করা প্রতি ভরি 22 ক্যারেট মানের স্বর্ণ বিক্রি হবে 1,81,550 টাকা, 21 ক্যারেট 1,73,304 টাকা এবং 18 ক্যারেট 1,48,541 টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে হবে 1,23,067 টাকা। দেশের বাজারে এটি এখন পর্যন্ত স্বর্ণের সর্বোচ্চ দাম। স্থানীয় বাজারে বিশুদ্ধ স্বর্ণের দাম বেড়েছে উল্লেখ করে স্বর্ণের দাম পুনর্নির্ধারণের কথা জানিয়েছে বাজার। এদিকে বিশ্ববাজারে স্বর্ণের দাম রেকর্ড উচ্চতার কাছাকাছি থাকলেও সোমবার সকালে প্রতি আউন্সের দাম কিছুটা কমে $3,582 রয়েছে। সপ্তাহ ব্যবধানে দাম বেড়েছে 3.7%। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে $600 বিলিয়ন করে বিনিয়োগের ঘোষণা দিয়েছে টেক জায়ান্ট মেটা ও অ্যাপল। হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের নৈশভোজে অংশ নিয়ে এই ঘোষণা দেন প্রতিষ্ঠান দুটির প্রধান। আরও ছিলেন গুগলের সুন্দর পিচাই, মাইক্রোসফটের বিল গেটস সহ আরও অনেকে। তারা আলোচনা করেন কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর উন্নয়ন, অবকাঠামো বিনিয়োগ এবং কর্মসংস্থান প্রশিক্ষণ নিয়ে। ওয়াশিংটনে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নৈশ ভোজে যোগ দেন যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতের সর্বোচ্চ ব্যক্তিরা। উপস্থিত ছিলেন মেটার মার্ক জাকারবার্গ, অ্যাপেলের টিম কুক, গুগলের সুন্দর পিচাই, মাইক্রোসফটের বিল গেটস, ওপেন এআইয়ের স্যাম অল্টম্যান সহ একাধিক টেক জায়ান্ট। এ সময় ট্রাম্প প্রতিটি প্রতিষ্ঠানের কাছে যুক্তরাষ্ট্রের বিনিয়োগের অঙ্ক জানতে চান। মার্ক জাকারবার্গ জানান তার প্রতিষ্ঠান আগামী কয়েক বছরে $600 বিলিয়ন যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করবে। একই পরিমাণের পরিকল্পনা তুলে ধরেন অ্যাপেলের টিম কুক। গুগলের সুন্দর পিচাই উল্লেখ করেন $250 বিলিয়ন, আর মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা জানান বছরে $80 বিলিয়ন পর্যন্ত বিনিয়োগের কথা। ট্রাম্প প্রশাসনের এআই নীতিকে স্বাগত জানিয়ে তারা জানান দেশ জুড়ে ডেটা সেন্টার, উৎপাদন খাত ও নতুন প্রযুক্তি উদ্ভাবনে বিশাল অঙ্কের বিনিয়োগ করার পরিকল্পনা করছেন। আলোচনায় উঠে আসে মার্কিন অর্থনীতিতে প্রযুক্তি খাতের বহুমুখী অবদান। জাকারবার্গ জানান মেটা ও অন্যান্য কোম্পানিগুলো মিলে 2028 সাল পর্যন্ত দেশ জুড়ে ডেটা সেন্টার ও গবেষণায় বিপুল অর্থ বিনিয়োগ করবে। গুগলের কর্মকর্তারা প্রশাসনের সঙ্গে গড়ে ওঠা ইতিবাচক সম্পর্কের দিকটি তুলে ধরেন। একইভাবে অ্যাপল প্রধান টিম কুক বলেন যুক্তরাষ্ট্রের নতুন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্থাপনের সিদ্ধান্ত তাদের দীর্ঘমেয়াদী বিনিয়োগকে আরও শক্তিশালী করছে।
তবে টেক জায়ান্টদের নিয়ে বিশেষ এই আয়োজনে অনুপস্থিত ছিলেন টেসলার প্রধান ইলন মাস্ক, যিনি একসময় ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। তাদের প্রকাশ্য সম্পর্কে টানাপোড়েনের পর এবার তার আসন পূরণ করেন প্রতিদ্বন্দ্বী এআই উদ্যোক্তা স্যাম অল্টম্যান। সব মিলিয়ে হোয়াইট হাউসের এই বৈঠককে ওয়াশিংটন ও সিলিকন ভ্যালির সম্পর্কের নতুন অধ্যায় হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। লাইসেন্স বাতিল হচ্ছে 9টি নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের, চলতি মাসেই ঘোষণা। আমানতকারীদের অর্থ ফেরতে সুনির্দিষ্ট রোডম্যাপের তাগিদ। দক্ষিণাঞ্চলে আশঙ্কাজনক হারে কমছে আবাদি জমি, অপরিকল্পিত প্রকল্প লবণাক্ততা নদী ভাঙনই কারণ, ব্যাহত ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন, কৃষি বিভাগের উদ্বেগ। এবং মৌসুমের শুরুতেই জমে উঠেছে ঝালকাঠির ভাসমান আমড়ার বাজার, উৎপাদন খরচ কম হওয়ায় বাড়ছে বাগান, ভালো দাম পেয়ে খুশি বাগানিরা। এই ছিল এই সময়ের বাণিজ্যে, সঙ্গে থাকুন সময়।